মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমিররা ত্রিমাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে থরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। বাংলার পাঠশালায় আমি শশাঙ্ক স্যার। কবি কাজী নজরুল ইসলামের কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটি দিয়ে শুরু করলাম আজকের পাঠশালা। আজ এমন এক চলমান মুহূর্ত, এমন এক চলমান দিন, এমন এক চলমান বছর 2020। আজকের দিনটা 30শে এপ্রিল। ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা বহুল দিন। ব্যথাতুর হৃদয়ে আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি, আজ যেন গভীর শূন্যতার দিন। একাধারে ভারতীয় শিল্প সংস্কৃতির জগতে, চলচ্চিত্রের জগতে ইন্দ্রপতন ঘটেছে। আজ ভার্সেটাইল অভিনেতা ঋষি কাপুর পরলোক গমন করেছেন। আর আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে এই কারণে, ভারতীয় ফুটবল, বাঙালির ফুটবল, বাংলার ফুটবল আজ বিষাদাগ্রস্ত। আজ বিকেল 5টায় আমরা হারালাম ভারতীয় ফুটবলের অবিসংবাদিত নেতা, মোহনবাগান রত্ন, পদ্মশ্রী সুবিমল চুনি গোস্বামীকে। তাঁর আত্মা, তাদের আত্মার জন্যে, আত্মার শান্তির কামনার জন্যে আমি আমার মাথা নত করলাম। তোমরা যারা আজ এরকম এক সময়ে
বাড়িতে বসে আছো, তোমাদের কাছে আজকের দিনটা অনেকটাই তাৎপর্যমণ্ডিত। এমন দুজন সন্তান আজকের দিনে অমর্ত্যলোকে যাত্রা করলেন, যাদের অবদান ভারতবর্ষের শিল্প সংস্কৃতি কোনো দিন ভুলবে না। চুনী গোস্বামী একাধারে ফুটবলার এবং অন্যদিকে ক্রিকেটারও ছিলেন, সঙ্গে টেনিস খেলতেন খুব ভালো। মোহনবাগান ক্লাবের হয়ে 200খানা গোল তিনি করেছেন। ভারতীয় ফুটবল দলের হয়ে 50টি ম্যাচ খেলেছেন। জাকার্তা এশিয়ান গেমে চুনী গোস্বামীর অধিনায়কত্বে ভারতবর্ষ সোনা জয় করে। তারপর মারডেকা কাপে তার অধিনায়কত্বেই ভারতবর্ষ রানার্স হয়। এরকম এক মানুষ, যিনি 2005 সালে কলকাতা মহানগরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন, এরকম এক মানুষ আজ আমাদের ছেড়ে চলে গেলেন। টাটা ফুটবল একাডেমির প্রথম ডিরেক্টর চুনী গোস্বামী, যে টাটা ফুটবল একাডেমি থেকে আজ ভারতবর্ষের স্বনামধন্য খেলোয়াড়দের আমরা দেখতে পাই, তারও তিনি পথপ্রদর্শক। তাই গভীর শ্রদ্ধার সঙ্গে মোহনবাগান রত্ন চুনী গোস্বামীকে আমার অন্তরের শ্রদ্ধা। তোমাদের সিলেবাসেও খেলার ইতিহাসে মোহনবাগান ক্লাব, চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায় এদের সম্পর্কে লিখতে দেওয়া হয়। এবছর তোমাদের সময় চুনী গোস্বামী খুব খুব গুরুত্বপূর্ণ। চুনী গোস্বামীর জীবন ইতিহাস তোমরা পড়বে, মোহনবাগান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক তোমরা পড়বে। আজ আমি ফিরে আসি যে কারণে আজ কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটা পাঠ করলাম। কান্ডারি হুঁশিয়ার, আসলে কান্ডারি কে? যারা আমরা হাল ধরে আছি তারাই কান্ডারি, তোমরা ভবিষ্যতের কান্ডারি। কান্ডারিকে হুঁশিয়ার হতে বলেছেন কবি। কেন না, ভারতবর্ষে কিছু সম্প্রদায়, কিছু মানুষ আছেন যারা হিন্দু মুসলমানের তাস খেলে এই ভারতবর্ষের অখণ্ড ইতিহাসটিকে ভেঙে ফেলতে চাইছেন। এই অখণ্ড ইতিহাসকে আমাদের সামনে কথা সাহিত্যের ধারায় যাঁরা তুলে ধরেছিলেন, সৈয়দ মুস্তাফা সিরাজ তাদের মধ্যে অন্যতম। তার ছোট গল্প চলমান সময়কে রিপ্রেজেন্ট করে, চলমান সময়কে তুলে ধরে। তার ছোট গল্পে একটা দেশ, একটা চরিত্র, একটা পটভূমি এমনভাবে ফুটে ওঠে যা অবিস্মরণীয়। পাশাপাশি জীবন্ত বাস্তব চরিত্র, বাস্তব কাহিনী তার
সাহিত্যে তার ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। আর কি দেখব? রাঢ় বাংলা, যে রাঢ় বাংলাকে সাহিত্যের দরবারে তুলে ধরেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেই রাঢ় বাংলাকে সাহিত্যে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ মুস্তফা সিরাজ। 2021 সালে তোমাদের জন্যে উচ্চ মাধ্যমিকের ভারতবর্ষ গল্পটি খুব খুব গুরুত্বপূর্ণ। আমি দেখো একটু বোর্ড ওয়ার্ক করেছি, বোর্ডে লিখেছি সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ ভারতবর্ষ। মূল গ্রন্থ সৈয়দ মুস্তফা সিরাজের শ্রেষ্ঠ গল্প। আরও দেজ পাবলিকেশন থেকে বেরিয়েছিল সেরা 50টি গল্প সৈয়দ মুস্তফা সিরাজের, সেখানেও ভারতবর্ষ গল্পটা আছে। আমরা ভারতবর্ষ গল্পের মধ্যে যে বিষয়গুলো খুব চেনা চিত্রগুলো দেখতে পাবো, যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, সেগুলো ঠিক এরকম। 1, চিরচেনা মানুষের কণ্ঠস্বর। আমরা সবাই যে মানুষগুলোকে চিনি, সেই মানুষের কণ্ঠস্বর গল্পের মধ্যে আমরা শুনতে পাবো। 2, জ্বলন্ত বাস্তব। আজকের দিনে 2020-তে দাঁড়িয়ে নোভেল করোনা ভাইরাসের সময় যে বাস্তবতার সাক্ষী আমরা হচ্ছি, ঠিক ভারতবর্ষ গল্পের পটভূমিতেও সেই জ্বলন্ত বাস্তব ছড়িয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। 3, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাঢ় বাংলার কথা। রাঢ় বাংলা, রাঢ় বাংলাকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেরকম রাঢ় বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন তার সাহিত্যে, সৈয়দ মুস্তফা সিরাজও তাই করেছেন। 4, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস। যে আরণ্যক উপন্যাসে তথাকথিত উচ্চবিত্ত সম্প্রদায় নয়, ভারতবর্ষের দীন দরিদ্র আদিবাসী মানুষের জীবনযাত্রার কাহিনী পরিস্ফুট হয়েছিল। সেখানে ভারতবর্ষের উচ্চবিত্ত মানুষের স্বরূপ নয়, নিম্নবিত্ত মানুষের স্বরূপ ধরা পড়েছিল। ভারতবর্ষ গল্পেও তার অন্যথা হয়নি। ভারতবর্ষ গল্পের বৃদ্ধা, ভারতবর্ষ গল্পের যে বৃদ্ধা, তিনি আসলে ওই নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতীক হিসেবে দেখা দিয়েছেন। যদিও যখন আমরা আরও আলোচনা করব তখন দেখব ওই বৃদ্ধা আসলে কে। কেনই বা নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটা পাঠ করলাম, তোমাদের শোনালাম? ভারতবর্ষ গল্পটা যদি তুমি পড়ো, দেখবে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টির মধ্যে হিন্দু মুসলমানকে সামনে রেখে যে তাস খেলা চলে, তার ওপরে একটাই সত্য, ভারতবর্ষ। এ আমার ভারতবর্ষ, এ তোমার ভারতবর্ষ। আসমুদ্র হিমাচল যে ভারতবর্ষের বিস্তার বিস্ফার, সারা পৃথিবী যে ভারতবর্ষকে আজ কুর্নিশ করছে, কুর্নিশ করে বা কুর্নিশ করেছে, করবেও, সেই ভারতবর্ষ। সেই ভারতবর্ষ আসলে বিভেদের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গান শোনায়। আসলে চিরন্তন শাশ্বত জীবনের গান শোনায়। আমার ভারতবর্ষ, তোমার ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ। যে ভারতবর্ষের দুটো ভাগ, এক ভাগে যদি থাকে
সোনার চামচ মুখে দিয়ে আসা অভিজাত শ্রেণী, ঠিক তার পাশেই আমরা দেখব এমন মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরোয়। আর আজ আজ তো অবস্থা আরও জটিল, আরও কঠিন। আজকের ভারতবর্ষে মহামারীর কবলে আক্রান্ত ভারতবর্ষ। আজকের ভারতবর্ষ সেই সিংহাসন দখলেরও চেষ্টা এই ভারতবর্ষে আছে তীব্রতরভাবে। দুই সম্প্রদায়কে সামনে রেখে সিংহাসন দখল। কেউ জিজ্ঞাসা করছে তুমি হিন্দু, তুমি মুসলমান, কেউ বলছে না তুমি মানুষ, তুমি ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর তার লোকহিত প্রবন্ধে বলেছিলেন একটা কথা, তোমাদেরকে একটু কোট করে বলি রবীন্দ্রনাথের কথাটা। রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারতবর্ষ কেবল ভদ্রলোকের ভারতবর্ষ নহে, ভারতবর্ষ কেবল ভদ্রলোকের ভারতবর্ষ নহে। তার মানে কি? একটা ছোট্ট কথা তোমাদের বলি, একটা ছোট গল্প তোমাদেরকে অনেকবার বলেছি, আবার তোমাদের বলি। এই ভারতবর্ষ সম্পর্কে যদি জানতে হয়, এই ভারতবর্ষ সম্পর্কে যদি বুঝতে হয়, তাহলে রবীন্দ্রনাথকে জানতে হবে। আমি একটু অন্য উদাহরণ দেবো তোমাদের। সুভাষচন্দ্র বসু তখন জার্মানিতে, ভারতবর্ষ ছেড়ে চলে গেছেন ছদ্মবেশে। জার্মানিতে গিয়ে তিনি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছেন। সেখানকার খবরের কাগজে বিজ্ঞাপন এসছে। কি বিজ্ঞাপন? না, একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, তার পিএ প্রয়োজন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে অনেকজন এসেছেন। একজন ভদ্রমহিলা এসছেন, সুভাষচন্দ্র বসু তাকে প্রশ্ন করছেন, আপনি তো আমার পিএ হতে চান, আগে বলুন তো, আমি তো একজন ভারতীয় পলিটিশিয়ান, রাজনীতিবিদ, ভারতবর্ষ কি, ভারতবর্ষ সম্পর্কে আপনি কি জানেন? তখন ওই ভদ্রমহিলা যিনি ইন্টারভিউতে এসেছিলেন তিনি বলছেন, ভারতবর্ষ সে তো উলঙ্গ দেশ, নেটিভ ল্যান্ড। ভারতবর্ষ সে তো সাপ ঝোপ জঙ্গলের দেশ, অশিক্ষিত, সবাই উলঙ্গ, সেখানে মানুষ খেতে পায় না, জামা কাপড় পরে না, আর ভীষণ আনস্মার্ট, স্মার্টই নয়, ওরা কাঙাল। তখন সুভাষচন্দ্র বসু হাসলেন। সুভাষচন্দ্র বসু তাকে বলছেন, আচ্ছা তুমি বলো আমি কে? তখন ওই ভদ্রমহিলা বলছেন, আপনি ইন্ডিয়ান পলিটিশিয়ান। বলছে, আমাকে দেখে কি মনে হয়? আমি কি উলঙ্গ? আমি কি অশিক্ষিত? আমি কি আনকালচার্ড? আমি কি সভ্য নই? তখন ওই মহিলা লজ্জিত হলেন, মাথা নত করলেন। পরবর্তীকালে এই মহিলাই হবেন সুভাষচন্দ্র বসুর জীবনসঙ্গী। কম সময়ের জন্যে সুভাষচন্দ্র বসু একে বিয়ে করার পর তার মাকে চিঠি লিখে বলেছিলেন, আমি জার্মানিতে একটি মেয়েকে বিবাহ করেছি, একে পুত্রবধূ হিসেবে তুমি স্বীকার করে নিও। আমি সঙ্গত কারণে নামটা বললাম না, তোমরা কমেন্টে জানাবে
সুভাষচন্দ্র বসুর স্ত্রীর নাম কি? আমি সেই ভারতবর্ষের কথা বলছি যে ভারতবর্ষ আজও দুবেলা দুমুঠো না খেতে পেয়ে ঘুমিয়ে যায়। আজও সেই মা, যে মা গল্প করে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে দেয়, খেতে পায় না এমন ভারতবর্ষ আজও আছে। তাহলে ভারতবর্ষ দুটো, এক সব পেয়েছির ভারতবর্ষ, দুই সব হারানোর ভারতবর্ষ। দুটো ভারতবর্ষে আমরা বসবাস করছি, এর মাঝে অন্য কোনো ভারতবর্ষ হয় না। এর মাঝে আর একটা ভারতবর্ষ সদা সর্বদা জাগরুক। কোন ভারতবর্ষ? আর একটা ভারতবর্ষ সদা সর্বদা জাগরুক, তারা হলো ধর্মীয় ভারতবর্ষ। যে ধর্ম ভারতবর্ষকে চিরকাল চেয়েছে খান খান করতে স্বার্থগত কারণে, সেই ভারতবর্ষকেই কবি তোমাদের সামনে তুলে এনেছেন। সেই ভারতবর্ষকেই কবি তুলে ধরেছেন তার ভারতবর্ষ গল্পে। বুড়ির স্বরূপ, বুড়ি তোমরা দেখবে গল্পের একদম শেষে যখন মৃত বুড়ি জেগে উঠলেন তখন জিজ্ঞাসা করছে, বুড়ি তুমি মরনি? তখন বুড়ি কি উত্তর দিয়েছিল? বুড়ি উত্তর দিয়েছিল, আমি আগে ওটা পড়ি তারপর তোমাদেরকে বলছি। বুড়ি উত্তর দিয়েছিলেন, আমি জাস্ট লাইনটা একদম ধরে পড়ব। কি উত্তর দিয়েছিলেন? বুড়িকে জিজ্ঞাসা করছেন, চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলিম? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খোকরা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। তাহলে বুড়ি কে? হিন্দু না মুসলমান? আসলে বুড়ি চিরন্তন শাশ্বত ভারতবর্ষের আত্মা, প্রাণ, যার কাছে সবাই সমান। কেন লেখক বুড়িকে নিয়ে এলেন? কারণ এই ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকে পথ চলেছে, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। সে ভারতবর্ষ তো বুড়ি, তার আত্মা বুড়ি আত্মা। সংস্কৃতিগত ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই যে আত্মার মূল কথা। এবার আমি তোমাদেরকে ভারতবর্ষ গল্পের মূল বিষয়, মূল ভাব এবং প্রশ্ন উত্তর আলোচনা করব। আজ এই পর্যন্ত। পরের ক্লাসে তোমরা ভারতবর্ষ গল্পের বিশ্লেষণ, ভারতবর্ষ গল্পের ব্যাখ্যা, প্রশ্ন উত্তর
পাবে। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। বাংলার পাঠশালায় তোমাদেরকে আবার একবার শুভ কামনা জানিয়ে আমি শশাঙ্ক স্যার শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো।